দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্সে তোমাকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় আধুনিক পর্যায় সারণী। আমরা পর্যায় সারণীতে মোট আমি বলেছি যে তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাসটা রয়েছে টোটাল 3টে ক্লাসের প্রয়োজন আছে। প্রথম ক্লাসে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা আলোচনা করেছি এবং সেই সঙ্গে মেন্ডেলিভের পর্যায় সারণীটাও আলোচনা হয়েছে। আজকের ক্লাসের বিষয় আধুনিক পর্যায় সারণী। এর সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা সঙ্গে বইটাকে রাখবে, খাতা পেন নিয়ে বসবে। যত প্রশ্ন এই টপিকের থাকবে, মানে এই টপিকের উপরে যত প্রশ্ন আছে, যেমন ধরনের প্রশ্ন আছে সমস্ত কিছুর আলোচনা কিন্তু আমি এই ক্লাসে করব। তাই খুব মন দিয়ে ক্লাসটি করবে। আর একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে অবশ্যই ক্লাসটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করে দাও, কারণ এই একটা ক্লাস কমপ্লিট রেকর্ডিং করে আপলোড করতে অনেকটা পরিশ্রম হয়। এই পরিশ্রমটা তখনই আমার পরিশ্রম মনে হয় না যখন দেখি তোমরা ভিডিওতে একটা লাইক করেছো। আর একটা জিনিস, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা টোটাল দেখবে, কারণ এর মধ্যে প্রচুর কথা আমি বলবো যেগুলো খুব দরকারি কথা। স্কিপ করে টেনে দেখলে কিন্তু সেইগুলো তোমরা মিস করে যাবে। তো চলো আর কথা বাড়াবো না, আমরা মেন অংশে চলে যাচ্ছি। তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তোমরা এখানে যদি অস্পষ্ট লাগে বিভিন্ন নামগুলো, তাহলে তোমরা এক কাজ করো, বইটাকে সামনে খুলে নাও, নিয়ে আমার কথাগুলোকে শোনার চেষ্টা করো। মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল পরিমার্জিত, আমি সেখান থেকেই স্টার্ট করি। সেখানে তোমার টোটাল পর্যায়ের সংখ্যা ছিল, পরিমার্জিতর কথা বলছি কিন্তু, 8 এবং 0 দিয়ে মোট 9টা শ্রেণী ছিল, আর পর্যায় ছিল 7টি। আধুনিক পর্যায় সারণীতে যেমন সূত্রটাকেও চেঞ্জ করা হলো এবং সেই সঙ্গে টেবিলটাকেও চেঞ্জ করা হলো। তো সূত্রটা কি, প্রথমে আমরা সূত্রটা পড়ে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই আধুনিক পর্যায় সূত্র পড়ার আগে তোমরা আগে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা আরেকবার দেখে নেবে। আমি আগের ক্লাসেও বলেছি, এবং দুটোকে পাশাপাশি রেখে দেখো, আমি বলে দিচ্ছি, একটা সূত্র মুখস্থ করলেই তোমাদের দুটো সূত্র মুখস্থ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই সূত্রটা একটু দেখে নাও যে আধুনিক পর্যায় সূত্রটা কি। পর্যায় সূত্রটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এটা হচ্ছে সূত্র। এখন তুমি যদি মেন্ডেলিভের পর্যায় সূত্রটা দেখো, তাহলে এই জায়গাটায়, এই যে আমি বক্স করে দিচ্ছি, এইটাকে সরিয়ে দাও। এইটাকে সরিয়ে দিয়ে এখানে তুমি কি করবে, এইটার পরিবর্তে লিখবে, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র হয়ে যাবে যদি তুমি শুধু এইখানটায় পরিবর্তন করে এই কথাটা লিখে দাও। তাহলে দেখো, আমার একটা সূত্র পড়লেই কিন্তু দুটো সূত্র হয়ে যাচ্ছে। কি বলবে, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। যখন তুমি আধুনিক পর্যায় সূত্র বলবে, তখন এই পারমাণবিক ভরের জায়গায় কি লিখবে, তুমি লিখবে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বোঝা গেল? এটা হচ্ছে সূত্র। এবার চলো আমরা আবার সেই পর্যায় সারণী বা টেবিলটাতে চলে যাই। তো এবার এখানে টোটাল যদি তোমরা দেখো, এই ভার্টিক্যাল লাইন, উলম্ব সারি রয়েছে কটা, 1 থেকে শুরু করে সংখ্যা যদি দেখো, টোটাল দেখো 18 পর্যন্ত রয়েছে। কটা রয়েছে? 18। এই উলম্ব শ্রেণীগুলোকে বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে শ্রেণী বা গ্রুপ। কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে শ্রেণী, বা ইংরেজিতে বলা হয় গ্রুপ বা শ্রেণী। তাহলে আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো গ্রুপ আছে? 18টা গ্রুপ আছে।
যদি তুমি হরাইজন্টাল লাইন দেখো, এই রকম হরাইজন্টাল লাইন দেখো কটা আছে, 1 2 3 4 5টা করে দেখো 7টা আছে টোটাল। এই হরাইজন্টাল লাইনগুলোকে বলা হচ্ছে পিরিয়ড বা পর্যায়। কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে পর্যায়। তাহলে আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো পর্যায় রয়েছে? 7টি। মোট কতগুলো শ্রেণী রয়েছে? 18টি। এটা একটা কোয়েশ্চেন আছে, তোমরা খাতাতে নোট করো। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা এবং শ্রেণী সংখ্যা, তাহলে কত হবে? পর্যায় সংখ্যা 7টি, শ্রেণী সংখ্যা 18টি। পর্যায় কাকে বলে, শ্রেণী কাকে বলে? বলবে আধুনিক পর্যায় সারণীতে উলম্ব সারি বা ভার্টিক্যাল লাইনগুলোকে বলা হয় শ্রেণী, আর অনুভূমিক সারি বা অনুভূমিক লাইনগুলোকে বলা হয় পর্যায়। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হলো। চলো এবার আমরা একটা একটা করে পর্যায় ধরে, একটা একটা করে শ্রেণী ধরে এগোই। যা প্রথমে পর্যায়গুলো বলে নিই। প্রথম পর্যায়, একদম প্রথম পর্যায় দেখো, এই পর্যায়ে গুণে দেখো তো তুমি কটা মৌল আছে। দেখো প্রথম মৌলটাই হচ্ছে হাইড্রোজেন, আর তারপরে রয়েছে হিলিয়াম। এখানে কিন্তু আর কোনো মৌল নেই, এখানে মাত্র দুটো মৌল রয়েছে। প্রথম পর্যায়ে কটা মৌল রয়েছে? দুটো মৌল রয়েছে। তাই প্রথম পর্যায়টাকে বলা হয় ভেরি শর্ট পিরিয়ড বা অতি হর্ষ পর্যায়। বুঝতে পারলে? প্রথম পর্যায়টাকে কি বলে? অতি হর্ষ পর্যায়। এখানে কটা মৌল রয়েছে? মাত্র দুটো মৌল রয়েছে। এরপরে চলে আসো দ্বিতীয় পর্যায়। এইখানে একটু গুণে দেখো তো কটা মৌল আছে। এই দেখো 1 2 3 4 5 6 7 8টা। তাহলে দ্বিতীয় পর্যায়ে মোট মৌলের সংখ্যা হচ্ছে 8টি। একইভাবে তোমরা যদি তৃতীয় পর্যায়টা দেখো, তৃতীয় পর্যায়ে দেখো এখানেও কিন্তু মৌলের সংখ্যা দেখো 1 2 করে মোট গুণে দেখো কটা আছে? 8টি আছে। তাহলে 2 এবং 3 এখানে মৌলের সংখ্যা হচ্ছে 8টি করে। এটাকে বলা হয় কি? শর্ট পিরিয়ড। আগেরটা ছিল ভেরি শর্ট পিরিয়ড, এটা হচ্ছে শর্ট পিরিয়ড। 2 এবং 3 এদেরকে বলা হয় হর্ষ পর্যায়। এখানে প্রত্যেকটা পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 8টি করে। এবার আমরা চলে যাব 4 এবং 5। এইখানে দেখো 8টা করে তো ছিলই, এবং মাঝখানে এই 3 থেকে শুরু করে 12 পর্যন্ত মোট আরও 10টা করে মৌল অ্যাড হয়েছে। তাহলে 8-এর সাথে 10টা অ্যাড করলে কত হবে? 18টি হবে, তাই না? 18টি হবে। তাহলে চতুর্থ এবং পঞ্চম এই দুই ক্ষেত্রেই মৌলের সংখ্যা হচ্ছে 18টি করে। তাই এই পর্যায়গুলোকে বলা হয় দীর্ঘ পর্যায়। আমি আবার রিপিট করছি, প্রথম পর্যায়কে বলা হয়েছিল ভেরি শর্ট পিরিয়ড মানে অতি হর্ষ পর্যায়। তারপরে 2 এবং 3কে বলা হয়েছে হর্ষ পর্যায় মানে শর্ট পিরিয়ড। চতুর্থ এবং পঞ্চম পর্যায়কে বলা হয়েছে দীর্ঘ পর্যায় বা লার্জ পিরিয়ড। কারণ এখানে মৌলের সংখ্যা কতগুলো আছে? 18টি করে। এগুলো সব কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে। এবার চলে আসো ষষ্ঠ এবং সপ্তম। এই ষষ্ঠ এবং সপ্তম এইখানেও তোমরা যদি এখানে বসে বসে তোমরা গুনতে থাকো দেখবে 18টা করে মৌল আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে অর্থাৎ এই যে 56 তারপরে 57তে রয়েছে দেখো ল্যান্থানাম। তোমরা বইটা সামনে রাখো, বুঝতে পারবে ল্যান্থানাম। এই 57-র পরে তো 58 হওয়া উচিত, কিন্তু দেখো কত আছে? এটা 72। তাহলে বাকি গুণে দেখো 58 থেকে 71 মোট 14টা মৌল আছে। তাহলে এই 14টা মৌল গেল কোথায়? এদেরকে দেখো নিচের একটা লাইনে লেখা আছে 58 থেকে 71। এটাকে ল্যান্থানাইট শ্রেণী বা ল্যান্থানাইট মৌল বলা হয় এই মৌলগুলোকে। এগুলো সম্পর্কে ডিটেলসে আরও উঁচু ক্লাসে যখন উঠবে তখন জানতে পারবে। এই ল্যান্থানাইট, এটাকে ল্যান্থানাইট সংকোচন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে 18-র সঙ্গে যদি আরও 14 যোগ করো তাহলে কটা হবে? তাহলে হবে 32টি। একইভাবে তোমরা যদি 7 নম্বর পর্যায়টা দেখো, সেখানেও দেখবে যে এই যে 88 তারপর 89 পর তো 90 হওয়া উচিত, কিন্তু দেখো 104 আছে।
তাহলে এখানেও ওই বাকি 14টা মৌল দেখো নিচে আছে, এদের বলা হয় অ্যাক্টিনাইট শ্রেণী। মানে এই এখান থেকে অ্যাক্টিনাইট যেহেতু শুরু হয়েছে, অ্যাক্টিনাইট শ্রেণী বলা হয়। এখানেও কিন্তু টোটাল 14টা মৌল আছে। তাহলে 14 এবং এই লাইনে রয়েছে 18, যোগ করলে কথা হবে 32। অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম এই দুটো পর্যায়ে 32টা করে মৌল আছে। তাই এই দুটো পর্যায়কে বলা হয় কি, এদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, মানে ভেরি লার্জ পিরিয়ড। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি, প্রথম যে পর্যায় সেটাকে বলা হচ্ছে তোমার ভেরি শর্ট পিরিয়ড, মানে অতি হর্ষ পর্যায়। 2 এবং 3কে বলা হচ্ছে হর্ষ পর্যায়। 4 এবং 5কে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়। 6 এবং 7কে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার বা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটা একটা করে শ্রেণী ধরে এগোবো। তোমরা দেখো প্রথম শ্রেণীর প্রথম মৌলটা দেখো হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনের কালারটা একটু খেয়াল করে দেখো, একে কালারটা কিন্তু দেখো এই শ্রেণীর মৌলের সঙ্গে মিল নেই। খেয়াল করেছো? মিল নেই। কেন মিল নেই? কারণ হাইড্রোজেনের ধর্ম কিন্তু পুরোপুরিভাবে এই শ্রেণীর মতো নয়, তাই ওকে আলাদা রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি লিথিয়াম থেকে। প্রথম শ্রেণীতে প্রথম যে মৌলটা রয়েছে হাইড্রোজেন হলেও আমরা লিথিয়াম থেকে দেখছি। লিথিয়াম থেকে দেখো, লিথিয়ামের পরে রয়েছে সোডিয়াম, তারপরে রয়েছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম এবং তারপরে ফ্রান্সিয়াম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রথম যে শ্রেণী আছে, তার আগে বলে দিই এই প্রথম শ্রেণীটার একটা নাম আছে। প্রথম শ্রেণীটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ক্ষার ধাতু। এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু যে শ্রেণীটি রয়েছে সেখানকার সব থেকে ছোট ক্ষার ধাতুর নাম কি? প্রথমে যে রয়েছে সেই সব থেকে ছোট, একদম উপর থেকে নামছে নিচের দিকে, তাহলে সেটা হবে লিথিয়াম। সব থেকে হালকা ধাতু যদি বলা হয়, সব থেকে হালকা ধাতু, সেটা অবশ্যই লিথিয়াম। অবশ্যই লিথিয়াম সব থেকে হালকা ধাতু। সব থেকে ছোট ধাতু লিথিয়াম। আস্তে আস্তে নামো। ক্ষার ধাতু দেখো, লিথিয়ামের পরে রয়েছে সোডিয়াম, তারপরে রয়েছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো কিন্তু একদম মনে রাখবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, ভুল বললাম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এখানে দেখো প্রত্যেকের পারমাণবিক ভরগুলো দেওয়া আছে, পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে। এবার এই জিনিসটা তোমরা মনে রাখবে, পরমাণু ক্রমাঙ্ক এই সীসার ক্ষেত্রে হচ্ছে 82 এবং বিষপাতের ক্ষেত্রে হচ্ছে 83। এই 82-র পর থেকে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। প্রত্যেকেই কি? তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয়, এটা প্রত্যেকেই তেজস্ক্রিয় মৌল। তার মানে কি, 82-র পর থেকে যারা আছে তারাই তেজস্ক্রিয়। এবার তুমি যদি ক্ষার ধাতুর এই শ্রেণীটাতে চলে আসো, একদম নিচে দেখো ফ্রান্সিয়ামের কত? 83। তাহলে তোমার প্রশ্ন করতে পারে এমন একটি ক্ষার ধাতুর নাম করো যেটা তেজস্ক্রিয়। তাহলে কি বলবে? ফ্রান্সিয়াম। এমন একটি ক্ষার ধাতু দেখো একমাত্র ফ্রান্সিয়াম যেটা 83-র বেশি, 87, তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয়। এবারে আমরা চলে আসছি দ্বিতীয় শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তার প্রথম মৌলটায় রয়েছে বেরিলিয়াম। পরপর যদি দেখো, বেরিলিয়ামের পরে দেখো ম্যাগনেসিয়াম রয়েছে, তারপরে রয়েছে ক্যালসিয়াম রয়েছে, তারপরে রয়েছে স্ট্রনসিয়াম, তারপরে রয়েছে বেরিয়াম এবং তারপরে রয়েছে তোমার হচ্ছে রেডিয়াম। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এদেরকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল বা ক্ষারীয় মৃত্তিকা শ্রেণী। ক্ষারীয় মৃত্তিকা মৌল কি বলা হচ্ছে? তার ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে সব থেকে ছোট ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম কি? একদম উপরে কে রয়েছে? বেরিলিয়াম। সব থেকে হালকা ক্ষারীয় মৃত্তিকা মৌলকে? বেরিলিয়াম। একদম উপরে যে রয়েছে বেরিলিয়াম। এবার এর ঠিক নিচের দিকে, একদম নিচে দেখো রয়েছে রেডিয়াম 88।
আমি বলেছিলাম যে 82 পর থেকে যারা আছে তারা তেজস্ক্রিয়, তাহলে এখানে রেডিয়াম অবশ্যই তেজস্ক্রিয়। এখন তোমাকে প্রশ্ন করলো এমন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম বলো যেটা তেজস্ক্রিয়, তার নামটা অবশ্যই হবে সেটা রেডিয়াম। বুঝতে পারলে? এমন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো, প্রশ্নগুলো কিন্তু সঙ্গে সঙ্গে লিখে রাখো। এমন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো যেটা তেজস্ক্রিয়, তাহলে কী হবে সেটা রেডিয়াম। তাহলে 1 আর 2 শ্রেণী হলে এবার চলে আসো 3 থেকে শুরু করে 12 পর্যন্ত। এই 3 থেকে 12 পর্যন্ত যদি তুমি দেখো, 1 মিনিট দাঁড়াও, এই 3 থেকে 12 পর্যন্ত যদি দেখো তাহলে এই মৌলগুলো দেখো সেম একই কালার রয়েছে। এই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। কি বলা হয়? সন্ধিগত মৌল বা ট্রানজিয়েন্ট এলিমেন্ট। এরা দেখো এদিকে রয়েছে ধাতু আর এদিকে রয়েছে অধাতু, এদের মধ্যে কিন্তু একটা ব্রিজ বা কানেকশন তৈরি করেছে এই মৌলগুলো। এরা হচ্ছে সবাই সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌল নিয়ে আরও ডিটেলসে পরবর্তী উঁচু ক্লাসে তোমরা পড়বে। তো এখন প্রশ্ন আসতে পারে তোমাদের একটা সন্ধিগত মৌলের নাম বলো। তাহলে কি তোমরা এইখানে সবার নাম কি মনে রাখবে? না, তোমরা একটা কাজ করবে, মোটামুটি এই যে চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো রয়েছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরা হচ্ছে সন্ধিগত মৌল। তবে এর মধ্যে জিঙ্কটাকে বাদ দিয়ে বলবে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয় এর মধ্যে থাকলেও। কেন নয় তার ব্যাখ্যাটা এই মুহূর্তে তোমাদের বোঝাতে পারবো না, কারণ এটা একটু হায়ার লেভেলের জিনিস। এইটুকু শুধু মনে রাখো, জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়। অর্থাৎ তোমাকে 4টে অপশান দিয়ে দিল, সেখানে তো জিঙ্কও দিয়ে দিল। তুমি বললে জিঙ্ক তো সন্ধিগত মৌলের মধ্যেই রয়েছে, তুমি কারণ টেবিলটা তোমার মুখস্থ আছে, কিন্তু মনে রাখবে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়। এটুকু অন্তত শুধু মনে রাখো। ওকে, আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রথম থেকে শুরু করে এই 36 পর্যন্ত মৌলগুলোকে পরপর মনে রাখবে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। মানে কারণ আমরা এরপরে অর্থাৎ লাস্ট যে ক্লাসটা পর্যায় সারণীর করাবো, সেখানে যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু তোমাকে চোখ বন্ধ করে তোমাকে ভেবে নিতে হবে যে ওই মৌলটা কোথায় আছে, পর্যায় সারণীর কোন পর্যায় কোন শ্রেণীতে আছে, সেটা তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবে। তার মানে বুঝতেই পারছো, পুরো টেবিলটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। তার মানে অন্ততপক্ষে পুরো টেবিলটা হয়তো এই মুহূর্তে পারবে না, তুমি 36 অর্থাৎ 36টা মৌল মুখস্থ করো। এটা সবথেকে ভালো হয় যদি এই কপিটাকে PDF কপি তুমি একটা প্রিন্ট আউট করে পড়ার টেবিলে টাঙিয়ে রাখো বা পড়ার টেবিলে রাখো। তাহলে কী হবে, প্রতিদিন প্রতি সময় পড়তে বসলে চোখে পড়বে এবং দেখবে ধীরে 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 তোমার মেমোরিতে একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা এবার এই সন্ধিগত মৌলের মধ্যে এই 11 নম্বর শ্রেণীতে যদি নেমে আসি, এইখানে আমরা একটা খুব ভালো জিনিস লক্ষ্য করব। দেখো কি কি আছে, কপার আছে, Ag মানে সিলভার এবং সোনা। এই যে ধাতুগুলো আছে না, এই ধাতুগুলো কিন্তু কারেন্সি বা মুদ্রা তৈরি করতে কাজে লাগে। আগেকার দিনে তামার নোট ছিল, তামার মুদ্রা ছিল, রূপার মুদ্রা, সোনার মুদ্রা ছিল, তাই এদের বলা হয় মুদ্রা ধাতু। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে মুদ্রা ধাতুগুলো কোন শ্রেণীতে অবস্থান করে, তার মানে এটা তোমার অ্যান্সারটা হবে তখন 11 নম্বর শ্রেণীতে মুদ্রা ধাতু অবস্থান করে। আচ্ছা, এরপরে আসছি আমরা 15 নম্বর শ্রেণী। 15 নম্বর শ্রেণীতে যদি দেখো তাহলে এখানে, আচ্ছা তার আগে আমি 14 নম্বর শ্রেণীটা একটু বলে নিই। 14 নম্বর শ্রেণীতে দেখো রয়েছে কার্বন রয়েছে, সিলিকন রয়েছে, জার্মেনিয়াম রয়েছে। তো এই যে মৌলগুলো রয়েছে এর মধ্যে যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। এরা কি? এরা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে অর্ধ পরিবাহীরা কোন শ্রেণীতে আছে, তাহলে 14 নম্বর শ্রেণীতে জার্মেনিয়াম, সিলিকন, এরা অর্ধ পরিবাহী। 18 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী। এই 15 নম্বর শ্রেণীর মৌলকে বলা হয় নিকটোজেন মৌল। তাহলে আমরা ছিলাম 15 নম্বর শ্রেণীতে, এদের বলা হচ্ছে নিকটোজেন। এই নিকটোজেন কথাটার একটা মানে আছে, হ্যাঁ, নিকোজেন, NICJEN, নিকোজেন, সামনে একটা পি যুক্ত হয়। এই নিকোজেন শব্দটি একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে
শ্বাসরোধকারী। এর নাম কি? শ্বাসরোধকারী। তার মানে হচ্ছে এই 15 নম্বর শ্রেণীতে যারা আছে তারা হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। শ্বাসরোধকারী গ্যাস, তার মানে তার মধ্যে যেমন নাইট্রোজেন, এই জন্য এদের এই নামটা করা হয়েছে। তাহলে নিক্টোজেনের মধ্যে কে রয়েছে? যেমন নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, আর্সেনিক রয়েছে, অ্যান্টিমনি। এই আর্সেনিক এবং অ্যান্টিমনি এরা আবার ধাতুকল্প। আচ্ছা, এবারে আমরা আসছি যেটা বলছিলাম যে আর্সেনিক এবং অ্যান্টিমনি এটা হচ্ছে তোমার ধাতুকল্প, মানে এদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণই বর্তমান। তাহলে এরা কত নম্বর শ্রেণীতে আছে? 15 নম্বর। এরপরে আসছি 16 নম্বর শ্রেণী। এই 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় চালকোজেন মৌল। কি বলা হয়? এদেরকে বলা হয় চালকোজেন মৌল। এই চালকোজেন কথাটি বলার অর্থ আছে, কারণ হচ্ছে এই চালকোজেন মানে হচ্ছে আকরিক গঠনকারী। আকরিক মানে জানো তো? আকরিক মানে হচ্ছে ধাতু যার থেকে তৈরি হয়। মানে আমরা ধরো এই যে তুমি তামা, অ্যালুমিনিয়াম, লোহা যেটা আমরা দেখি, অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু নেচারের মধ্যে থাকে না। এরা হচ্ছে পাথরের মধ্যে থাকে, যেটা আমরা খনি থেকে তুলি সেটাকে খনিজ বলা হয়। এবার সেখান থেকে এই সব খনিজ থেকে আবার সব খনিজকে আমরা আকরিক বলি না, কিছু কিছু খনিজ থেকে সহজে সুলভে ধাতু নিষ্কাশন করা যায়, তাদের বলা হয় আকরিক। যেমন ধরো বক্সাইট অ্যালুমিনিয়ামের একটি আকরিক, তো সেরকম রেড হেমাটাইট আয়রনের একটা আকরিক। তো যাই হোক, এই যে আকরিকগুলো এই সালফার জাতীয় যৌগ বা এই ধরনের এই 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে, অক্সিজেন বলো সালফার বলো, এরা আকরিক গঠন করে, তাই এদেরকে নামকরণ করা হয়েছে চালকোজেন। তাহলে চালকোজেন মৌলগুলো কত নম্বরে রয়েছে? 16 নম্বরে রয়েছে। এবং প্রথমে দেখো রয়েছে অক্সিজেন রয়েছে, তারপরে সালফার রয়েছে, সেলেনিয়াম রয়েছে, টেলেনিয়াম রয়েছে, তারপরে পোলোনিয়াম রয়েছে। ঠিক আছে, এর মধ্যে এরপর আমরা আসছি 17 নম্বর শ্রেণী। এই 17 নম্বর শ্রেণীটাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। কি বলা হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট শ্রেণী একটা, হ্যালোজেন মৌল। হ্যালোজেন কথাটা এসছে সামুদ্রিক লবণ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, অর্থাৎ এই সামুদ্রিক লবণগুলোর মধ্যে এই মৌলগুলো কিন্তু থাকে, তাই এর নাম হয়েছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন মৌলগুলো কত নম্বর শ্রেণীতে রয়েছে? 17 নম্বর শ্রেণীতে রয়েছে। ওকে, এখানে আরেকটি বিষয় খুব ভালো করে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে। এই 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটা শ্রেণী যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় 3 রকমের মৌলই কিন্তু এখানে দেখা যায়। কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌলই কিন্তু এখানে দেখা যায়। কোথায় দেখা যায়? 17 নম্বর শ্রেণীতে। এটা কিন্তু প্রশ্ন আসে। যেমন ধরো প্রথমেই দেখো ফ্লুরিন আর ক্লোরিন, এরা হচ্ছে গ্যাসীয়। ফ্লুরিন এবং ক্লোরিন গ্যাসীয়। তারপরে দেখো রয়েছে ব্রোমিন, ব্রোমিনটা হচ্ছে তরল। আয়োডিন, তারপরে দেখো আয়োডিন রয়েছে, অ্যাসিটিন রয়েছে। আয়োডিন এবং অ্যাসিটিন এরা হচ্ছে কঠিন। তাহলে এমন একটি শ্রেণীর নাম বলো যেখানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল রয়েছে, সেটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। এবার এর মধ্যে এই যে প্রথম যে রয়েছে ফ্লুরিন, এটা হচ্ছে সব থেকে, যত মৌল দেখছো তাদের সবার মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মকতা কি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ওটা শুধু এখানে ইনফরমেশনটা আমি দিয়ে রাখছি যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এটা খাতায় নোট করে নাও, আর ডিটেলসে আমি পরের ভিডিওতে আলোচনা করব, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এবার আসছি ক্লোরিন ও ব্রোমিন। ব্রোমিন এটা হচ্ছে তরল। আচ্ছা, এই 17 নম্বর শ্রেণীর মধ্যে এই যে অ্যাস্টেটিন যদি দেখো, তাহলে 85 অ্যাস্টেটিনের পরমাণু ক্রমাঙ্ক। এটা কি অবশ্যই 82 থেকে বেশি, তার মানে তেজস্ক্রিয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে এমন একটি হ্যালোজেন মৌলের নাম বলো যেটা তেজস্ক্রিয়, তাহলে সেটা উত্তর কী হবে? সেটা হবে এই অ্যাস্টেটিন। এরপরে চলে আসছি আমরা 18 নম্বর শ্রেণী। এই 18 নম্বর শ্রেণী, এই শ্রেণীর মৌলগুলোকে বলা হয়, কি বলা হয়? এদের অনেকগুলো নাম আছে। এদের বলা হয় নোবেল গ্যাস, এদের বলা হয় অ্যারিস্টোকেট মৌল, বাংলাতে যাকে বলা হয় আভিজাত্য মৌল বা অভিজাত মৌল, অনেক নাম আছে। কেন বলা হয়? নিশ্চয়ই কারণ আছে। তো সেই কারণগুলো আমরা পরে আলোচনা করব। এখন আপাতত মনে রাখো 18 নম্বর শ্রেণী, এটাকে বলা হয় নোবেল গ্যাস বা অ্যারিস্টোকেট এলিমেন্ট বা অভিজাত মৌল।
এই শ্রেণীতে মোট 6টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। পরপর দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 3টে করে মুখস্থ করো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, এর মধ্যে সব থেকে ছোট নিষ্ক্রিয় গ্যাস যেটার নাম হচ্ছে হিলিয়াম, এবং সব থেকে নিচে রয়েছে দেখো রেডন। এই রেডন দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 86, তার মানে বুঝতেই পারছো এটা তেজস্ক্রিয়। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এমন একটি অভিজাত মৌলের নাম বলো, বা এমন একটা নিষ্ক্রিয়, আচ্ছা এখানে আরেকটা কথা, এর নামটা বলি, নিষ্ক্রিয় গ্যাস। এরা কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে এমন একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলো যেটা তেজস্ক্রিয়, তাহলে সেটা হবে রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যার চিহ্ন হচ্ছে RN। অনেক সময় MCQতে এইভাবেই দিয়ে দেয়, তাহলে এইভাবে মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাসের টোটাল বিষয়বস্তু। আশা করি এখান থেকে যত রকমের প্রশ্ন হয় আমি সবটা আলোচনা করার চেষ্টা করেছি। 2-1টা হয়তো বা চলেও যেতে পারে, যদি যায় তাহলে আমি পরের ক্লাসে সেটা আমি অবশ্যই তুলে ধরবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর লাইক তো আগেই করে দিয়েছো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য। আমাদের দেখা হবে পরের ভিডিওতে।